আজ আমরা পড়ব হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতির নীতি, ধর্ম ইত্যাদি। ঠিক আছে। হাইড্রোজেন সালফাইড দেখতে কেমন একটু দেখিয়ে দিই। একটা সালফার, তার সঙ্গে দুটো হাইড্রোজেন এইভাবে যুক্ত থাকে। একটা সালফারের সাথে দুদিকে দুটো হাইড্রোজেন আর দুই জোড়া লোন পেয়ার ইলেকট্রন, এক জোড়া আর দুই জোড়া। যে কোনো সালফাইড লবণের সাথে যদি আমরা অ্যাসিডের বিক্রিয়া করি, তার মানে হচ্ছে সালফাইড লবণ, তার সাথে যদি আমরা অ্যাসিডের রিয়াকশন করি, তাহলে কিন্তু আমাদের H2S গ্যাস উৎপন্ন হবে। সাধারণভাবে সালফাইড লবণ হিসাবে ফেরাস সালফাইড এবং অ্যাসিড হিসাবে লঘু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে। সালফাইড লবণ হিসাবে ফেরাস সালফাইড এবং অ্যাসিড হিসাবে লঘু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করলে যে রিয়াকশনটা হয়, সেই রিয়াকশনটা হচ্ছে এরকম। H2SO4 plus FeS হলো FeSO4 plus H2S। দেখ, তো এটা আমরা পদ্ধতিটা আমরা কিভাবে কাজটা করি, ছবিটা আশা করি দেখতে পাচ্ছিস ক্লিয়ার। এই রকমের দুই মুখ ওয়ালা একটা বোতল ল্যাবরেটরিতে ইউজ হয়। এর নাম হচ্ছে উলফ বোতল। এই বোতলের একদিকে আমরা একটা দীর্ঘ নল, তার উপর একটা ফানেল দেওয়া আছে, আর একটা মুখে একটা নির্গম নল আমরা লাগিয়েছি। এখানে ফেরাস সালফাইড দেখতে হচ্ছে একদম লোহার রড, যেমন সেই রডের টুকরার মতোই দেখতে, কিন্তু অনেক নরম। হাতুড়ি দিয়ে যদি মারা যায়, কয়লা যেভাবে ভাঙে সেইভাবে জিনিসটা ভেঙে যাবে, কিন্তু দেখতে তোর মনে হবে যে ছোট ছোট লোহার রডের টুকরা, চেহারাটা প্রায় এরকম। তো এখানে আমরা লঘু সালফিউরিক অ্যাসিডের মধ্যে যদি কিছু ফেরাস সালফেট দিই, তাহলে এই পথে H2S গ্যাস বেরিয়ে নির্গম নলের মধ্যে আসবে। যেহেতু H2S গ্যাস হচ্ছে বাতাসের চেয়ে ভারী, সেই জন্য H2S গ্যাস কিন্তু বাতাসটাকে উপরে ঠেলে সরিয়ে নিচের দিকে H2S গ্যাসটা কিন্তু এই গ্যাস জারের মধ্যে কালেকশন হবে। ওকে, তো এই যে গ্যাসটা যেটা বেরোচ্ছে, সেটাকে আমরা কিভাবে কালেকশন করি? আমরা বললাম বাতাসের ঊর্ধ্ব অপসারণ দ্বারা আমরা এটাকে মূলত কালেকশন করি। তাহলে কালেকশন বা সংগ্রহ করি আমরা বাতাসের ঊর্ধ্ব অপসারণ দ্বারা। এইবার আমরা বলছি, এই যে গ্যাস যেটা সংগ্রহ হলো, এর মধ্যে কিন্তু কিছুটা অ্যাসিড বাষ্প থাকে, কিছুটা জলীয় বাষ্প থাকে। এইগুলোকে আমরা কিভাবে এদের থেকে আমরা দূর করতে পারি? আমি ব্লক হিসাবে দেখিয়েছি যে কিভাবে আমরা H2S গ্যাস যেটা পাওয়া গেল, সেই গ্যাসটাকে আমরা একটা দ্রবণের মধ্যে বাবল করানো হবে। সেই দ্রবণে থাকবে সোডিয়াম হাইড্রোজেন সালফাইড। তার মধ্যে দিয়ে যদি অ্যাসিড গ্যাসটাকে বাবল করা হয়, তাহলে সেখান থেকে অ্যাসিড বাষ্পটা আটকে যাবে। যেটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে H2S গ্যাস উইদাউট অ্যাসিড ভেপার। অ্যাসিড ভেপার বাদে বাকিটা বেরিয়ে যাবে। এর মধ্যে কিন্তু তখনও আমাদের কিছুটা হাইড্রোজেনও তৈরি হয়, অবশ্য কিছুটা হাইড্রোজেন, কিছুটা জলীয় বাষ্প এই মিক্সচারের মধ্যে থাকবে। একে যদি আমরা ফসফরাস পেন্টক্সাইড, এটার নাম,
একটা ইউটিউব থাকে, একটা ইউটিউবের ভেতরে থাকবে ফসফরাস পেন্টক্সাইড, জিনিসটা সলিড। তার মধ্য দিয়ে যখন H2S গ্যাস সঙ্গে জলীয় বাষ্প আর কিছু হাইড্রোজেন থাকবে, এ জলীয় বাষ্প অংশটুকুকে কেটে দেবে, আটকে দেবে। তাহলে এইখান থেকে যখন এই চেম্বারে আসবে তখন আমার H2S গ্যাস উইদাউট ওয়াটার, জলীয় বাষ্পটা বাদ, এবার থাকলো শুধু হাইড্রোজেন গ্যাস। এবার এটাকে আমরা ঠান্ডা শুষ্ক বরফ, সলিড কার্বন ডাই অক্সাইডকে বলে শুষ্ক বরফ, এর মধ্য দিয়ে যদি আমরা পাঠাই তাহলে এখানে H2S গ্যাসটা কিন্তু তরল হয়ে যাবে, হাইড্রোজেনটা আর তরল হবে না। এই অবস্থায় সেই তরলটাকে যদি আমরা আলাদা সংগ্রহ করি তাহলে হাইড্রোজেন গ্যাসটা বাদ চলে গেল। পরে সেই তরলটাকে, তার মানে এই ধাপের পরে আমরা পাচ্ছি H2S গ্যাস উইদাউট হাইড্রোজেন সেপারেটেড অ্যাজ লিকুইড। এখানে আমরা হাইড্রোজেন গ্যাস সহ পাবো, উইদাউটটা উইথ হবে, এটা উইদাউটটা কেটে দিলাম। H2S গ্যাস উইথ হাইড্রোজেন সেপারেটেড অ্যাজ লিকুইড, হাইড্রোজেনটা গ্যাস থাকবে আর H2Sটা কিন্তু তরল হিসাবে থাকবে। এবার সহজেই তরল থেকে গ্যাসটাকে সেপারেট করে আমরা যদি H2S গ্যাসকে আমরা গরম করি তাহলে আমরা সহজেই H2S গ্যাস হিসেবে পাবো, ওটাকে বাতাসের ঊর্ধ্ব অপসারণ দ্বারা আমরা আবার সংগ্রহ করব। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে। এবারে আমরা আসছি কিপ যন্ত্রে কিভাবে H2S গ্যাস তৈরি করা যায়। তো কিপ যন্ত্রটা কেমন সেটা আমি আগে একটু দেখাই। কিপ যন্ত্র দেখ এই রকমের দুটো অংশ কাঁচের তৈরি, এটা একটা চেম্বার আর এর মুখে এখানে একটা কর্ক দিয়ে একটা পাইপ লাগানো থাকবে, কমপ্লিটটা আমি দেখাচ্ছি, এইখানে আর একটা থাকবে। এই জিনিসটা এর মধ্যে এমনভাবে বসে পড়বে যাতে এই গলাটা পড়বে এখানে, আর এটা এমনভাবে এখানে থাকবে, এর মধ্যে একটু গ্যাপ থাকবে। আমি করে দেখাচ্ছি কেমন। এইটা এইভাবে গিয়ে এর মধ্যে ঢুকে পড়বে, একদম। আশা করি বুঝতে পেরেছিস, জিনিসটা এইভাবে ঢুকে পড়বে, এইখানে কোনো গ্যাপ থাকবে না, এয়ার টাইট থাকবে এটা, আর এইখানে কিন্তু ফাঁকা থাকবে, এই জায়গাটায় ফাঁকা থাকবে। তো এটা হচ্ছে ফেরাস সালফাইড, আর এখানে উপর থেকে ঢালা হয় লঘু সালফিউরিক অ্যাসিড। এই মুখটা বন্ধ থাকে একদম, আর এই মুখে একটা নির্গম নল থাকে। নির্গম নলটা দেখতে এইরকম, এই ছবিটাতে নির্গম নল আছে, এটাতে যেমন নির্গম নল, এইভাবে একটা নির্গম নল থাকে। দেখ এইখানে থাকে একটা নির্গম নল, এর সঙ্গে প্যাচ কল লাগানো থাকে। এটা যখন আমরা খুলে দিই তখন এর ভেতরের গ্যাস, তৈরি হওয়া গ্যাস পুরোটা কিন্তু এয়ারটাইট, গ্যাস এখান দিয়ে বেরিয়ে যাবে, বেরিয়ে গেলেই এই অ্যাসিডটা নিচে নেমে আসবে এবং অ্যাসিড উপরে উঠতে শুরু করবে। যখনই অ্যাসিডটা এই ফেরিক সালফাইডের সংস্পর্শে আসবে তখনই হাইড্রোজেন সালফাইড তৈরি হবে। যখনই এখানে হাইড্রোজেন সালফাইড তৈরি হবে তখনই এই গ্যাসের চাপে আবার এই অ্যাসিডটাকে আবার নিচে নামিয়ে দেবে, যদি এই প্যাচটা স্টপ ককটা যদি বন্ধ থাকে। তার মানে স্টপ ককটা যদি বন্ধ থাকে তাহলে এইখানে H2S গ্যাস তৈরি হবে এবং তার চাপে এই অ্যাসিডটা নিচে নামবে, H2S এবং অ্যাসিডের কন্ট্যাক্ট থেকে এরা দূরে চলে যাবে, তার ফলে H2S গ্যাসটা বন্ধ থাকবে। এটা পরীক্ষাগারে এইভাবে তৈরি করা হয় যে যেমন দরকার একটু H2S গ্যাস নিয়ে নেব, আবার দরকার মতো তৈরি হয়ে আবার অটোমেটিক সুইচ অফ হওয়ার মতো সুইচ অফ হয়ে থাকবে। এটা কিপ যন্ত্রে পরীক্ষাগারে H2S
তৈরি করবার এটা একটা সুবিধা। এমনি পরীক্ষাগারে বিভিন্ন কেমিস্ট্রি ল্যাবে H2S এর খুব ব্যবহার আছে এবং সেটা কিপ যন্ত্রে তৈরি করে ব্যবহার হয়। আশা করি তোদের এ পর্যন্ত একদম ক্লিয়ার হবে। এবার আমরা আসছি H2S গ্যাসের বিভিন্ন ধরনের ধর্ম। ভৌত ধর্ম দিয়ে যদি আমরা স্টার্ট করি, H2S কিন্তু বর্ণহীন। 1 নম্বর, H2S বর্ণহীন, কোনো কালার নেই। 2 নম্বর, H2S গ্যাস বিষাক্ত। বিষাক্ত মানে এই না যে নাকে লাগলে সাথে সাথে মরে যাবে। কেমিস্ট্রি ল্যাবে H2S গ্যাস থাকে। H2S গ্যাসের গন্ধ ছাড়া কেমিস্ট্রি ল্যাব হয়ই না। H2S গ্যাসের গন্ধ হচ্ছে একদম পচা ডিমের গন্ধ, পচা ডিমের গন্ধযুক্ত। এটাকে যদি আমরা উচ্চ চাপ প্রয়োগ করি, তাহলে শুধুমাত্র চাপ প্রয়োগ করেই কিন্তু এটাকে আমরা উচ্চ চাপে সহজে আমরা তরলে পরিণত করতে পারি। এর দ্রাব্যতার কথা আমরা যদি বলি, তাহলে এটা ঠান্ডা জলে দ্রবীভূত হয়, তবে গরম করলে কিন্তু H2S আবার গ্যাস বেরিয়ে যায়। পরীক্ষাগারে অনেক সময় H2S চালাতে হয়, আবার সেই H2S মুক্ত করার জন্য গরমও করতে হয়। এটা যে বাতাসের চেয়ে ভারী সেটা কিন্তু আমরা এর প্রস্তুতির সময়ই আমরা বলেছি। H2S গ্যাসের আণবিক ভর কত হবে? সালফার হচ্ছে 32 আর দুটো হাইড্রোজেন 34। সেখানে বাতাসের গড় আণবিক ভর কিন্তু কম। বাতাসে বেশিরভাগটাই তো নাইট্রোজেন 28 আর কিছুটা অক্সিজেন। মোট কথা H2Sটাই কিন্তু বাতাসের চেয়ে ভারী। এবার আমরা আসছি রাসায়নিক ধর্মের কথা। যে কোনো কিছু যদি পোড়ে, জানবি যা কিছুকে আমরা যদি আগুন দিয়ে পোড়াই, তার মধ্যে যারা যারা আছে তারা সবাই অক্সাইড হয়ে যাবে। এখানে সালফার হয়ে যাবে সালফারের ডাইঅক্সাইড, হাইড্রোজেন হবে হাইড্রোজেনের অক্সাইড, যদি কার্বন যুক্ত কিছু থাকে সেটা কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন যুক্ত কোনো যৌগকে যদি পোড়াই সেটা নাইট্রোজেন ডাইঅক্সাইড। মানে যে যে এলিমেন্ট থাকবে পোড়ালে পরে সব এলিমেন্টগুলোই তাদের করেসপন্ডিং অক্সাইড হয়ে যাবে। তাহলে H2S কে পোড়ালেও সহজেই আমরা বলতে পারি সালফার ডাইঅক্সাইড এবং জল হবে। ওকে, দেখ এবার আমরা বলছি যে H2S এর কিন্তু সামান্য অ্যাসিড ধর্ম আছে, মৃদু, তীব্র অ্যাসিড নয়। H2S এর জলীয় দ্রবণ সেটা কিন্তু নীল লিটমাসকে লাল করে। H2S এর জলীয় দ্রবণ H2S জলের সাথে যদি রিয়াকশন করে, তাহলে এখানকার একটা হাইড্রোজেন, এই যে H2S এর একটা হাইড্রোজেন জল ধরে নিয়ে তৈরি করবে H3O প্লাস আর HS মাইনাস। এর মধ্যে আর একটা হাইড্রোজেন থাকলো HS মাইনাসের মধ্যে, এইখানে এই একটা হাইড্রোজেন সহজেই এখান থেকে বেরিয়ে গিয়ে H3O প্লাস এবং HS মাইনাস হয়, এবং আরো একটা হাইড্রোজেন সেটাও বেরোতে পারে। তাহলে কিন্তু এটা সালফাইড S-2 হয়ে যাবে। তো এর সাপোর্টে আমি একটা রিয়াকশন লিখছি। যদি ক্ষারের সঙ্গে H2S বিক্রিয়া করি আমরা, তাহলে কিন্তু সহজেই সোডিয়াম হাইড্রোজেন সালফাইড, অর্থাৎ এই HS যেটা HSটা চলে আসবে সোডিয়ামের সাথে, আর একটা হাইড্রোজেন OH এর সাথে যুক্ত হয়ে জল হবে। ঠিক, মানে এটাকে আমি ভাববো যে H এবং HS, H OH এর সাথে যুক্ত হয়ে জল হবে, আর HS সোডিয়ামের সাথে যুক্ত হয়ে দেখ এর মধ্যে যেটা একটা H যেটা আছে সেই Hটা OH এর সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে তৈরি হলো জল। আর একটা HS যেটা থাকলো সেটা সোডিয়ামের সাথে যুক্ত হয়ে তৈরি হলো সোডিয়াম হাইড্রোজেন সালফাইড। যদি আমরা
বলি যে আমরা বলেছি হাইড্রোজেন সালফাইড ওই দ্বিক্ষারীয় অ্যাসিডের মতো, একটা হাইড্রোজেনও দিতে পারে আবার দুটো হাইড্রোজেনও দিতে পারে। এইচএস থেকে এইচএস জলের সাথে বিক্রিয়া করলে আরও একটা হাইড্রোজেন ছাড়তে পারে, সেক্ষেত্রে এটা সালফাইড হয়ে যাবে। এটা যদি হয় তাহলে কিন্তু মানে সালফাইড যদি হয় তাহলে কিন্তু এটা লবণ হয়ে যাবে, সালফাইড লবণ। দুই রকমই হতে পারে। এটা এইচ প্লাস H3O প্লাসকে কিন্তু আমরা আগে এইচ প্লাসই লিখতাম। এইচ প্লাস একটা জলের ঘাড়ের উপরে, জলের অণুর ঘাড়ের উপরে চেপে থাকে। আগে আমরা যখন পড়তাম আমাদের সময়ে, আমরা এমএসসি যখন পড়তাম তখনও এটা এইচ প্লাস এইচএস মাইনাসই থাকতো। পরের দিকে দেখলাম স্যারেরা বলতেন যে এইচ প্লাস ওইভাবে ফ্রি থাকে না, একটা জলের ঘাড়ে চেপে ঘুরে বেড়ায়, এইচ প্লাস আর H3O প্লাস এই হিসাবে থাকে, কিন্তু রিয়াকশনের স্টাইলটা কিন্তু এইচ প্লাসের মতোই। দেখ, তো এইচএস যদি দ্বিক্ষারী অ্যাসিডের মতো দুটো হাইড্রোজেন ছাড়ে, তার মানে আমরা বলতে পারি H2S থেকে দুটো হাইড্রোজেন ছেড়ে ওটা হলো দুটো এইচ প্লাস আর একটা সালফাইড মাইনাস, তাহলে কিন্তু এই রকমের রিয়াকশনটা হবে। সেক্ষেত্রে দুটো সোডিয়াম হাইড্রক্সাইড একটা H2S এর সাথে রিয়াকশন করে খুব সহজেই ওটা জল এবং H2S গঠন করবে, Na2S সোডিয়াম সালফাইড গঠন করবে। এটা হলো আমাদের, এটা মনে কর H2S, এটাকে আমি দেখাচ্ছি H এবং HS। H হচ্ছে প্লাস আর HS হচ্ছে মাইনাস, এই হিসাবেও যেমন ভাঙতে পারে, আবার তার মানে একটা H প্লাস আর একটা HS মাইনাস হিসেবে ভাঙতে পারে, কিংবা দুইখানা H প্লাস আর একটা সালফাইড -2 এই হিসেবেও ভাঙতে পারে। যদিও এই হিসাবে ভাঙে তাহলে ক্ষারের OH এর সঙ্গে এই H যুক্ত হয়ে জল হবে, আর ক্ষারের ধাতুর সঙ্গে এটা যুক্ত হয়ে NaHS হবে। তার মানে এই সোডিয়াম গিয়ে এইখানে সোডিয়াম গিয়ে এর সাথে যুক্ত হবে, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের OH এর সাথে যুক্ত হবে, হয়ে 1 নম্বর রিয়াকশনের মতো দাঁড়াবে। আর যদি এটা এইভাবে ভাঙে যে দুটো হাইড্রোজেন প্লাস আর একটা সালফাইড মাইনাস, সেক্ষেত্রে দুটো সোডিয়াম হাইড্রক্সাইড আসবে, দুটো সোডিয়াম হাইড্রক্সাইড, এবং এই দুটো OH দুটো H এর সঙ্গে যুক্ত হয়ে এইখানে দুটো জল হবে। আমি একটা জল লিখেছি, এখানে একটু ভুল আছে, আমি ঠিক করে দিচ্ছি। এইখানে দুটো জল হবে, এইখানে হবে দুটো জল, আর দুটো সোডিয়াম এই সালফারের সাথে যুক্ত হয়ে Na2OH হবে। আমরা বলছি এখানে দুটো জল হবে। ওকে, ঠিক। এবার আমরা আসছি এর রিডাকশন প্রপার্টি। আমরা পড়ছি পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে H2S এর বিক্রিয়া। H2S এর বিজারণ ধর্ম মানে সে বিজারিত করতে পারবে, কিন্তু এই বিজারণ ধর্ম খুব একটা স্ট্রং না। তার মানে যাকে বিজারিত করবে সে যদি একটু বিজারিত হওয়ার ইচ্ছে তার থাকে তাহলে H2S এর পক্ষে ভালো হয়। তার মানে যাকে বিজারিত করবে সে যদি জারক হয় তাহলে H2S তাকে সহজেই বিজারিত করতে পারে। তো আমি একটা স্ট্রং জারক হিসেবে আমি একটা যৌগ নিলাম, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। তোরা একটু সম্ভব হলে লিখে লিখে করিস। K2Cr2O7 এটা প্রথমে ভেঙে তৈরি হচ্ছে আমাদের। তাহলে প্রথম ধাপে আমরা বলছি যে পটাশিয়াম ডাইক্রোমেট কি করলো,
ভেঙে গেল, ভেঙে তৈরি হলো K2O Cr2O3, হ্যাঁ, K2O Cr2O3 আর তিনটে জায়মান অক্সিজেন, তিনটে জায়মান অক্সিজেন। এই তিনটে জায়মান অক্সিজেনকে হাইড্রোজেন সালফাইড ধরে বিজারিত করবে। কিভাবে? এই জায়মান অক্সিজেনগুলো হাইড্রোজেন সালফাইডের সালফারকে ফেলে দেবে, ডিসপ্লেস করবে, সাবস্টিটিউট করবে, প্রতিস্থাপিত করবে। তাহলে তিনটে অক্সিজেন তিনটে সালফারকে প্রতিস্থাপিত করার জন্য তাহলে আমরা তিনটে H2S নিচ্ছি। এই তিনটে H2S তিনটে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে তাহলে তৈরি করলো তিনটে সালফার, আর তিনটে হাইড্রোজেন আর তিনটে অক্সিজেন মিলে তৈরি হলো তিনটে জল। আমাদের বিজারণ ধাপ কিন্তু এখানে কমপ্লিট, কিন্তু এই রিয়াকশনটা অ্যাসিড মাধ্যমে করতে হয়। H2S অ্যাসিড মাধ্যমে এই বিজারণ ধর্ম দেখায়। এখানে অ্যাসিড হিসাবে যদি আমি সালফিউরিক অ্যাসিড নিই, অন্য অ্যাসিড নিলেও হবে, তাহলে এই যে প্রথম ধাপে আমাদের এইখানে যে পটাশিয়াম অক্সাইড এবং ক্রোমিয়াম ট্রাই অক্সাইড যে দুটো তৈরি হয়েছে, এরা তো অ্যাকচুয়ালি ধাতব অক্সাইড, মানে এরা ক্ষার। তাহলে এই ক্ষারগুলো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল তৈরি করবে, একদম কমন রিয়াকশন, যেটা তোরা জানিস, একটু প্র্যাকটিস করিস। তাহলে একটা K2O নিলাম আমরা, পটাশিয়াম অক্সাইড, সে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম সালফেট এবং একটা জল তৈরি করলো। আর এই ক্রোমিয়াম ট্রাই অক্সাইড সে এই অক্সিজেন দেখে অ্যাসিড নিতে হয়, যেহেতু তিনটে অক্সিজেন আছে তার ফলে 6টা হাইড্রোজেন থাকবে, এতগুলো অ্যাসিড নিতে হবে। আমি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড নিতাম তাহলে এখানে আমাকে 6টা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিতে হতো, এটা 2টো হাইড্রোক্লোরিক অ্যাসিড নিতে হতো। তাহলে ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড এই তিনটে অক্সিজেনকেই 6টা হাইড্রোজেন ধরে তিনটে জল বানাবে এবং ক্রোমিয়াম সালফেটের সাথে যুক্ত হয়ে স্রেফ ক্রোমিক সালফেট হবে। তো এই দুটো ধাপ কিন্তু আমাদের অ্যাসিড বেস রিয়াকশন। এবার এটাকে যদি আমরা যোগ করি, যে জিনিসগুলো ডান দিক এবং বাঁ দিকে আছে সেগুলো কেটে যাবে, তাহলে আমরা কেটে দিচ্ছি। এই পটাশিয়াম অক্সাইড এখানে আছে, কেটে দিলাম। ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড এটা ব্যবহার হয়ে গেছে, এটাও কেটে দিলাম। অক্সিজেন তিনটে ব্যবহার হয়ে গেছে, তিনটেও কেটে দিলাম। তাহলে আমাদের এদিকে থাকলো পটাশিয়াম ডাইক্রোমেট, এটা লিখলাম, তিনটে H2S লিখলাম, আর সালফিউরিক অ্যাসিড লিখতে হবে। সালফিউরিক অ্যাসিড তিনটাকে 4টে হওয়া উচিত, একটা এখানে লাগবে, এখানে 4 হবে, এখানে 4 হবে। সালফিউরিক অ্যাসিড এখানে 4টে হবে। তাহলে 4টে সালফিউরিক অ্যাসিড মিলে হলো একটা K2SO4, এটা কাটেনি, লিখলাম। ক্রোমিক সালফেট লিখলাম আমরা, এটা কাটেনি। আর জল হবে তিনটে, একে 4টে, আর এইখানে তিনটে, মোট 7টা জল হবে। এটা হলো আমার ব্যালেন্সড ইকুয়েশন। এবার আমরা আসছি কিছু লবণের সাথে। H2S গ্যাস কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল কেমিস্ট্রিতে ধাতব লবণের শনাক্তকরণে ব্যবহার করা হয়। কিছু কিছু ধাতব লবণ আছে, যেমন ধর কপার, সিলভার, লেড, ক্যাডমিয়াম, এই ধরনের, এদের সালফাইড লবণের দ্রাব্যতা গুণফল খুব কম। তার ফলে এদের লবণের জলীয় দ্রবণে যদি আমরা H2S গ্যাস পাঠাই, তখন ধর কপারের কোনো লবণের জলীয় দ্রবণ, তাতে H2S গ্যাস পাঠালেই, যেহেতু কপার সালফাইডের দ্রাব্যতা গুণফল কম, সাথে সাথে কপার আর সালফার যুক্ত হয়ে কপার সালফাইড হয়ে পদক্ষিপ্ত হবে। এইভাবে কপার সালফাইডের রং কালো,
লেড সালফাইড কালো, সিলভার সালফাইড কালো, এদের রং কিন্তু সব কালো। রিয়াকশনের স্টাইলটা দেখ, এখানে কপার গিয়ে এখানে এই কপার গিয়ে সালফারকে ধরে নিচ্ছে, কপার গিয়ে ধরছে সালফারকে, তাহলে এটা হলো CuS আর H2SO4 হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে সিলভারের ভ্যালেন্সি হচ্ছে 1, সেই জন্য দুটো সিলভার একটা সালফাইডকে ধরে Ag2S বানাবে, Ag2S, আর দুটো হাইড্রোজেন নাইট্রেটকে ধরে নিয়ে নাইট্রিক অ্যাসিড। আমি একটা যৌগের নাম লিখেছি, এই সংকেতটা মনে রাখিস। এটা, এর নাম হচ্ছে সোডিয়াম নাইট্রোক্লোরাইড, Na2 থার্ড ব্র্যাকেটে FeCN5NO থার্ড ব্র্যাকেট শেষ, সোডিয়াম নাইট্রোক্লোরাইড। সালফাইড যুক্ত কোনো লবণ, সেটা H2S হতে পারে, সোডিয়াম সালফাইড, লেড সালফাইড, সিলভার সালফাইড, যে কোনো সালফাইড লবণের দ্রবণে যদি সোডিয়াম নাইট্রোক্লোরাইড পাঠানো যায়, তাহলে এই রকমের একটা জটিল যৌগ তৈরি হয় যার রং হবে ভায়োলেট কালার। তাহলে আমরা H2S কে শনাক্ত করতে পারি। আরো একটা হয়, তোদের বইয়ে আছে কিনা জানি না, সেটা হচ্ছে লেড অ্যাসিটেট। লেড অ্যাসিটেট বলে একটা যৌগ হয়, তার সংকেত হবে হচ্ছে এরকম, COO2Pb, এটা হচ্ছে লেড অ্যাসিটেট। একটা ফিল্টার পেপারকে আমরা লেড অ্যাসিড দ্রবণে ভিজিয়ে নিলাম, ভিজিয়ে নিয়ে যদি H2S গ্যাসের মধ্যে ধরি, তাহলে এই লেড আর H2S এর S ওরা যুক্ত হয়ে লেড সালফাইড তৈরি হবে, ফিল্টার পেপারের উপরেই তৈরি হবে, এবং ফিল্টার পেপারটা কিন্তু ধীরে ধীরে কালো হয়ে যাবে। তা যদি হয়, কালো যদি হয়, তাহলে আমরা বলি যে গ্যাসের মধ্যে H2S গ্যাস আছে।